আহ, লাগছে আমার। হঠাৎ কানে কারো শক্ত হাতে টান অনুভব করলো নৌমিতা। কানের দুল যেন কানের লতি ছিঁড়ে বেরিয়ে আসবে। ব্যথা অনুভব হওয়ায় মৃদু চিৎকার করলো। অজান্তেই তার হাতটা চলে গেছে সেই শক্ত হাতের ওপর। চেষ্টা করছে কানের উপরে থাকা হাতটা সরাতে। ব্যথা তো চোখ দুটো যেন আগ্রহ নিয়ে পেছনে ফিরতে। তখনই অগ্নিমূর্তির ন্যায় লাল টকটকে ক্ষিপ্র দৃষ্টির পুরুষটাকে দেখে হিম হয়ে গেল। ধরফর করে উঠল নৌমিতার বুক। হঠাৎ ব্যথাতুর ভাবটা চট করে বাতাসে মিলিয়ে গেল। চমকে উঠে ছিটকে সরে দু কদম দূরত্ব রেখে দাঁড়ালো। চোখ দুটো বড় বড় হয়ে গেছে। গোলাপি বর্ণের চিকন ঠোঁট দুটো কিঞ্চিত ফাঁক হয়ে গেছে। সে ভেবেছিল তার বান্ধবী হবে হয়তো। লোকটার দিকে তাকে কিছু বলতে যাবে তখনই তাকে থামিয়ে দিল। ওই শক্ত হাতে কনুই চেপে ধরে টানতে টানতে পার্কের গেট ক্রস করে গাড়ির দরজা খুলে সামনে দাঁড় করালো। লোকটি গমগমে স্বরে বলল, জলদি উঠে বস। চোখ মুখ কুঁচকে ব্যথা সহ্য করছে নমিতা তরফদার। নিমু কিয়ৎক্ষণ পর বাঁধন থেকে মুক্ত হলে রাগ দেখিয়ে প্রশ্ন ছুড়ে, এসব কি কুষাণ ভাই? পাবলিক প্লেসে এমন বিহেভ করছো কেন? চলতি পা দুটো থেমে গেল। উল্টো ঘুরে বড় কদমে মুখোমুখি দাঁড়িয়ে অপ্রকৃতিস্থ মেজাজে বলল, পাবলিক প্লেসে সিন ক্রিয়েট করে জোকার সাজতে চাচ্ছি না, গাড়িতে বস কুইক। ভরকে গেল নৌমিতা। অস্বাভাবিক মেজাজ দেখে তর্ক করার মতো দুঃসাহস আর দেখালো না নৌমিতা। এদিক সেদিক তাকিয়ে একটা শুকনো ঢোক গিলে বসে পড়ল গাড়িতে। বাসার সাথে বসার সাথে সাথে কুষাণ কর্কশ কণ্ঠে বলল, শাড়ি পরে পার্কে এসেছিস কেন? পেট দেখিয়ে ছেলেদের মাথা নষ্ট করার জন্য? এসব করার জন্য অজুহাত দেখিয়ে ঢাকায় এসেছিস? আমারই বাসায় থেকে এসব নোংরামি করবি আর আমি সেগুলো টলারেট করব ভাবলি কি করে? স্টুপিড। কালকের মধ্যে গ্রামে পাঠাবো তোকে। যদি নিজের ভালো চাস তো তাহলে আর একটা প্রশ্ন করবি না। ঘাবড়ে গেল নৌমিতা। ভয়টা গ্রামে পাঠাবে এই জায়গায় নয়, ভয়টা হচ্ছে অন্য জায়গায়। চুপচাপ বসে রইল সে। কুষাণ আর এক সেকেন্ডও দেরি করলো না। রিজার্ভ গিয়ারে হাত রেখে স্টার্ট দিল গাড়িটা। নমিতা এখনো আতঙ্কে রয়েছে। কখন যে শাড়িটা সরে গেছিল বুঝতেই পারেনিও। সে তো পার্কের এক কিনারায় দাঁড়িয়েছিল। কে আর দেখবে তাকে? ভুল হয়েছে, একটা মাথা সাথে আনার দরকার ছিল তার। ২০ মিনিটের রাস্তা যেন হাওয়ার বেগে ১০ মিনিটেই অতিক্রম করে ফেলেছে কুষাণ। নমিতা দুরু দুরু বুকে গাড়ি থেকে নামলো, মনে মনে আওড়ালো, শুক্রিয়া শুক্রিয়া, গাড়ি সহজে আমি সহি সালামতে বেঁচে ফিরেছি, এই অনেক। ভীতু ভীতু মুখাভাবে চোরা চোখে কুষাণের পেছন পেছন যাচ্ছে। লিফটে উঠে পড়ল কুষাণ। মুখে হাসির ছিটে ফোঁটাও নেই। নৌমিতা যে না পা বাড়াবে অমনি আদেশের সুরে কঠিন গলায় কুষাণ বলে ওঠে, ওখানেই দাঁড়া। তোর সঙ্গে একই লিফটে ওঠার কোনো রুচি নেই আমার। নমিতা হতবাক হতবুদ্ধি পাটা সরিয়ে আনলো। লিফটের দরজা তখনই বন্ধ হয়ে গেল। তাকে রেখেই চলে গেছে কুষাণ। কোমরে হাত দিয়ে কলা পাতা রঙের শাড়িটা উঁচু করে ধরে বোকা বোকা গলায় বলল, তাহলে আমি কি দিয়ে যাব? সিঁড়ি দিয়ে এই শাড়ি পরে আদৌ পাঁচতলা পৌঁছানো সম্ভব? এই কুষাণ তরফদার এত ভাব দেখায় কেমন করে? অসভ্য ইতর জারদেল মার্কা লোক। আমার সঙ্গে এক লিফটে যেতে পারে না, তাহলে এক গাড়িতে আসলো কেন? নিয়ে আসারই বা দরকার ছিল কি? ঢং দেখে বাঁচি না যত সব। ৮ তলা বিশিষ্ট বিল্ডিং এ ৫ তলার ফ্ল্যাটে থাকে নমিতার চাচা হানিফ তরফদার। গ্রাম থেকে বেড়াতে এসেছে নমিতা তরফদার। চাচার চাকরির সূত্রে এখানে সপরিবারেই থাকেন। উপলক্ষ ছাড়া গ্রামে তেমন যাতায়াতই নেই তাদের। জেদ চেপে ২ তলা অবধি বিনা ঝামেলায় উঠতে সক্ষম হলো নমিতা। শাড়ি এখনো এলোমেলো হয়ে যায়নি। সেটা দেখে মনে মনে একরাশ আনন্দ প্রকাশ করলো। আনমনে হাঁটার দরুন হঠাৎই হুমড়ি খেয়ে পড়ল ফ্লোরে। আকস্মিক শাড়িতে পা আটকে পড়ে যাওয়ায় ব্যথা পেয়েছে ভীষণ। নাক মুখ কুঁচকে শাড়ি সামলিয়ে ওঠার চেষ্টা করছে। অমনি ২ তলার এক ভাড়াটিয়া ফিক করে হেসে দিল। মুখ তুলে তাকালো নমিতা। মেয়েটা সম্ভবত তার বড় হবে। মেয়েটা আবার হাসতে হাসতে ফ্লোরে গড়াগড়ি খাওয়ার উপক্রম। রাগে লজ্জায় দৃষ্টি নিচের দিকে রেখে উঠে দাঁড়ালো নমিতা। গ্রাম হলে নিশ্চিত ঝগড়া বাঁধিয়ে কিছু কড়া কথা শুনিয়ে দিত, কিন্তু এখানে এমনটা করলে তার চাচার ইমেজ নষ্ট হবে। তাই ঠোঁট ফুলিয়ে দ্রুত লিফটে উঠে পড়ল। চিৎকার করে কেঁদে কেঁদে তার আব্বাজানের কাছে যেতে ইচ্ছে করছে। সব হয়েছে ওই লোকটার জন্য। তাদের বাসায় এসেছে বলে এত অপমান। আর জবাব
একদিন সে ঠিকই দিয়ে দেবে। আজ না জানি তার হরিদাস পালের জন্য আর কি কি ঘটবে তার কপালে। কলিং বেলের ভারী কি আওয়াজ সহ্য করতে না পেরে দ্রুত দরজা খুলে দিল কাইফা। দরজার সামনে দাঁড়ানো নৌমিতার ভয়াল দুর্দশাজনিত অবস্থা দেখে হাঁ হয়ে গেল কাইফার মুখ। দরজাটা খুলতেই নমিতা ঝটপট ঢুকে পড়ল ঘরে, কেঁদে কেটে চোখের কাজল লেপটে একাকার। কাইফা চশমাটা ঠেলে ঠুলে বিস্ময়ে বলল, নিমো আপু, তোমার এই অবস্থা কি করে হলো? শাড়ি এমন খোলা খোলা কেন? ঠোঁট কামড়ে কান্না চেপে রেখেছে ষোড়শী কিশোরী। যেতে যেতে চোখে পড়ল কুষাণ রুম থেকে বেরিয়ে তাকেই দেখছে আর মিটিমিটি হাসছে। পা দুটো অল্প সময়ের জন্য থামিয়ে কাইফার উদ্দেশ্যে বলল, রাস্তায় পাগলা কুকুরের ধাওয়া খেয়েছি তো তাই এমন হয়েছে। কথা শেষে এক দণ্ডও দাঁড়ালো না, কারণ দাঁড়ালে হয়তো ওই তীক্ষ্ণ ধারালো চোখের চাহনিতে ভস্ম হয়ে যেত। ধারালো চোয়াল মুঠো করে দাঁত কটমটিয়ে দাঁড়িয়ে আছে কুষাণ, চেঁচিয়ে বলে ওঠে। আম্মু, খিদে পেয়েছে, ভাত দাও। রুমে ঢুকেই দরজা আটকে ফ্রেশ হয়ে নিল নমিতা। একটা কালো রঙের থ্রি পিস পরেছে। দরজাটা খোলার সাথে সাথেই 2 বাটি নুডলস নিয়ে হাজির হলো কাইফা। শ্যাম বর্ণের মেয়ে কাইফা এবার ক্লাস 8-এ পড়ে। চশমাটা খুলে ড্রেসিং টেবিলের উপর রাখলো। নমিতার মুখ এখনো গুমোট অন্ধকারে ছেয়ে আছে। কাইফা আটসাট বেঁধে বিছানায় বসে কৌতূহলপূর্ণ গলায় জিজ্ঞাসা করলো, আপু, তোমার বয়ফ্রেন্ড কখন এসেছিল? কি কি কথা বললে? কেমন দেখতে তোমার? কথার মাঝখানে দাড়ি বসিয়ে দিল নমিতা। আরে থাম তো, তুই জ্বালাস না, চুপ করে বসে থাক। মন খারাপ হয়ে গেল কাইফার, কিন্তু এতটুকু আন্দাজ করতে পারলো কোনো না কোনো গোলমাল নিশ্চিত আছে। তাই আবারও কণ্ঠ খাদে নামিয়ে বলল, আপু, তোমাদের কি দেখা হয়নি? এবার আর মুখ গোমরা করে থাকতে পারলো না নমিতা। বোনকে এসে জড়িয়ে ধরে একটু কাঁদলো, কাঁদতে কাঁদতে বলল, আমায় এখন কোনো প্রশ্ন করিস না, একটু কাঁদতে দে, আমার রাগ কন্ট্রোল করতে পারছি না বোন। নমিতা তার রাগকে কখনো কন্ট্রোল করতে পারে না, আর সে রাগের বহিঃপ্রকাশ হয়তো কখনো ভাঙচুর করে মিটে নয়তো কেঁদে। কিছুক্ষণ পর শান্ত হয়ে বলল, দেখা হয়নি রে বোন, কি করে হবে? সানিয়ার সাথে কথা বলে তাকে বিদায় দিয়ে ওর জন্য অপেক্ষা করছিলাম। ও কখন আসবে তা দেখতে কল দিতে যাব, এমন সময় তোর বিটকেল ভাইটা এসে হাজির। এতটুকু বলে থামলো ও। অপমানের কথাটা মনে হতেই বেলুনের মতো চুপসে গেল। ফোনটা হাতে নিল সে। ডাটা কানেক্ট করে অনলাইনে ঢুকতে ঢুকতে কাইফার আবারও প্রশ্ন, তুমি আমার ভাইকে বিটকেল বললে কেন আপু? এক হাতে ফোন ঘাটছে, অন্য হাতে নুডলস টুকু খালি পেটে চালান করছে নমিতা। বিটকেলকে বিটকেল বলবো না তো কুমার বলবো? ওর একটা কটকটি মার্কা গার্লফ্রেন্ড আছে না? তোর ভাই মাঝে মধ্যে গ্রুপ ফটোতে আপলোড দেয়, আর সব ছবিতে ওই কটকটকি বদমাইশ বিদ্যমান। কিরণমালা দেখিসনি? ওই নাটকের কটকটির যে বয়ফ্রেন্ড ছিল না বিটকেল, তোর ভাই ওইটাই। ফিক করে হেসে দিল কাইফা। হাসি থামিয়ে আবারও জিজ্ঞাসা করলো, ভাইয়া তোমাকে সাথে করে নিয়ে এলো? হুম। নুডলসের বাটি থেকে অল্প একটু নুডলস মুখে দিয়ে বোকাশোকা কণ্ঠে কাইফা আবারও বলল, ভাইয়ার সাথে গাড়ি দিয়ে এসেছো, তাহলে কুকুরের দৌড়ানি কখন খেলে? তোর বিটকেল ভাইয়ের সাথে থাকলে কি আমার কোনো শান্তি আছে? ও নিজেও তো একটা কাইফা, কাইফা, এক গ্লাস জুস দিয়ে যা। জোর গলায় চেঁচিয়ে কুষাণ ডাকলো কাইফাকে। এত জোরে চেঁচালো যে অন্য ফ্ল্যাটের এই আওয়াজ অনায়াসে পৌঁছে গেছে। কাইফা দ্রুত চলে গেল জুস বানাতে। কাইফা দ্রুত চলে গেল জুস বানাতে। বিরক্তিতে ভাঁজ পড়ল কপালে। নমিতা অনলাইনে ঢুকে অপেক্ষা করছে কখন তার প্রাণপ্রিয় পুরুষটি তার মেসেজ সিন করবে। নিশ্চয়ই অভিমান করেছে ও। দেখাটা হয়েও হলো না। সরি লিখে বিস্তারিত কারণ সহ ব্যাখ্যা করে ছোটখাটো একটা অনুচ্ছেদ রচনা সেন্ড করলো। সাথে সাথে সিন করলো ছেলেটা। মাসখানের 3 মাসের সম্পর্ক তাদের। ছেলেটার আচার আচরণ কথাবার্তার শালীনতা মুগ্ধ করে নমিতাকে। তাই তো অনলাইনে প্রেম করার মতো সাহস জুগিয়েছে মনে। বাড়ি থেকে বইমেলায় যাওয়ার বাহানা দিয়ে ওর সঙ্গে দেখা করতে এসেছে। বইমেলায় গিয়ে পছন্দের লেখিকাদের সঙ্গে সাক্ষাৎ করাটা ওর বহুদিনের ইচ্ছে। বলতে গেলে দুটো কারণই তার এই ব্যস্ত নগরীতে পা রাখার। ওপাশ থেকে রিপ্লাই এলো, মাস্ক লাগিয়ে আসতে পারতে, আমি এসেছিলাম ঠিকই,
কিন্তু তখন তোমাকে ওই ছেলেটা হাত ধরে টানতে টানতে নিয়ে আসছিল, তাই আর সামনে পথ বাড়ায়নি। কাজিন সবারই থাকে, তাই বলে সবার সামনে হাত ধরে টানতে টানতে নিয়ে আসাটা মোটেও স্বাভাবিক ঠকছে না। চোখে জল চলে এলো নমিতার। নিশ্চিত ভুল বুঝেছে তাকে। বুঝবে নাই বা কেন? এমন হলে তো ভুল বোঝারই কথা। মনে মনে অসংখ্য কটু শব্দে রাগ ঝাড়ল কুষাণের উপর। তারপর ৬টা কান্নার ইমোজি সেন্ড করে আবারও ক্ষমা চাইলো। গলল বোধহয় ছেলেটার মন। কয়েক কথা কাটাকাটি হবার পর ছেলেটার তরফ থেকে রিপ্লাই এলো। কাল বইমেলায় অন্নদারা প্যাভিলিয়নের সামনে দাঁড়িয়ে থাকো, আমি আসবো নিমাই। তোমাকে দূর থেকে হলেও এক নজর দেখতে আসবো। আজকের মতো অফলাইন হচ্ছে, কাল স্টুডেন্টের পরীক্ষা আছে, স্পষ্ট রেডি করতে হবে। ভালোবাসা নিমাই। দুটো লাভ ইমোজি যুক্ত করে চলে গেল। সে ভালোবেসে নমিতাকে নিমাই বলে ডাকে। এতক্ষণে যখন বুকের ওপর থেকে বোঝাটা নেমেছে তার, নমিতা এবার ইন্টার ফার্স্ট ইয়ারে। আর তার ভালোবাসার মানুষটি সে পড়ে অনার্স ফাইনাল ইয়ারে। স্বস্তি নিঃশ্বাস ফেলে নমিতা ফাঁকা ঘরের একা একাই গান গাইতে আরম্ভ করলো। হুশ জ্ঞান যেন সব হারিয়ে ফেলেছে। তার গান গাওয়ার ভেতর হঠাৎ কেউ বলে উঠল, মশার কণ্ঠ এর চেয়ে সুরেলা, মধুর। গলা তো নয় যেন ফাটাবাস, আকামের কথা বের হয় ঠাস ঠাস। আওয়াজের উৎস খুঁজতে গিয়ে কুষাণকে দেখে সাপের ন্যায় ফুঁসে উঠল নমিতা। আগুন জ্বালিয়ে দিয়ে খুব স্বাভাবিক শান্ত ভঙ্গিতে কানে ব্লুটুথ গুজতে গুজতে বেরিয়ে গেল কুষাণ। ভাবটা এমন যে এখানে কিছুই ঘটেনি। ব্লাশ করা চুলগুলো তো আবারও হাত বুলালো। এদিকে ষোড়শীর হৃদয়ে অপমানে দাও দাও করে জ্বলছে। রুষ্ট মেজাজে আর কুষাণের সামনে পড়ল না নমিতা। ম্লান মুখে জানালার গ্রিলে হাত রেখে তাকিয়ে রইল দূরের আকাশে, যেখানে ঝামেলা তারারা ছড়িয়ে আছে সারি বেঁধে। আজকের চাঁদটাও যেন কোথাও লুকিয়ে পড়েছে। মাঝে মাঝে চাঁদের এক চিলতে সাদা অংশের দেখা মিলেছে, যেন নমিতার অভিমানী মন ভাবছে, একের পর এক অপমানিত হতে হচ্ছে এখানে আসার পর থেকে, তবু ওই কাঠখোট্টা স্বভাবের লোকের থেকে। তাদের বাসায় এসেছি বলে জানোই তাই বলবে। খোটাও শোনালো তখন গ্রামে পাঠিয়ে দিবে। মনে হয় ঢাকা শহরে তাদের ফ্ল্যাট ছাড়া বোধহয় আমার থাকার জায়গা নেই। আমি কি মানুষ নই? এর জন্যই আজ ওর সাথে দেখাও হলো না। হয়তো ভুল বুঝেছে আমাকে। সব দোষ ওই বদমাইশ লোকের। ইট পাথরের আবদ্ধ শহরে জীবনযাপন করে বলে কি নিজেকে বিশাল বড় মনে করে? খেট একটা, যত সব। ভাবনার সুতোয় ছেদ পড়ল কাইফার হাঁক ডাকে। আপু খাবে না? দৃষ্টি তখন আকাশে নিবদ্ধ। নির্বিকার গলায় শুধালো, না, খিদে নেই। কি বলছো খিদে নেই? কখন কি খেলে যে খিদে থাকবে না? বিড়বিড় করে বলল নমিতা। তোর বিটকেল ভাইয়ের সামনাসামনি হওয়ার থেকে একবেলা না খেয়ে থাকা ভালো। কাইফা ঠিক শুনতে পারল না পুরো কথাটা। এতটুকু শুনতে পেরেছে যে তার ভাইকে আবারও বিটকেল বলে সম্বোধন করা হয়েছে। নিঃসংকোচে আবারও কথাটা শুনতে চাইল। কি বললে আপু? শুনতে পাইনি, আবার বলো। কিছু না, জেঠুকি এসে পড়েছে। হ্যাঁ, আব্বুই তো খুঁজছে তোমাকে। আম্মু তোমার পছন্দের হাঁসের মাংস আর চিংড়ির মাছের মালাইকারি রান্না করেছে। আর কিছু শুনতে চাই না। চলো চলো। ব্যস্ত পায়ে নমিতার হাত ধরে টানতে টানতে খাবার টেবিলের সামনে এসে থামলো কাইফা। হানিফ তরফদারকে খাবার নিয়ে বসে থাকতে দেখে একগাল মিষ্টি হাসি উপহার দিল নমিতা। হানিফ তরফদার পাশে থাকা চেয়ারটা ধরে বললেন, আয় মা, বস এখানে। আমি কি কিছু বলেছি তোকে? মন খারাপ করে আছিস কেন রে নিমু? এই ভালো মানুষ দুজনের সামনে তাদের গুণধর ছেলের কথা কি করে বলবে? তাছাড়া তাদের ছেলের বা ছাড় দেবে মনে মনে। পাশের রুমেই আছে হতচ্ছাড়াটা। কিচ্ছু শুনলেই হয়তো সেকেন্ড কয়েকের মাঝে হম্বিতম্বি করে এসে উল্টো তার বদনাম শুরু করবে। তাই অকপটে মিথ্যের আশ্রয় নিল। না জেঠিমা, তুমি আবার কি বলবে? এমনি ভালো লাগছিল না। হঠাৎ করে বাড়ি থেকে দূরে কোথাও থাকছি তো, তাই ভালো লাগছে না। আমাদের বাসার কাজ যতদিন না শেষ হচ্ছে ততদিন এই ফ্ল্যাটেই ভাড়া থাকতে হবে। নতুন বাড়িতে ওঠার পর তখন আবার আসিস। একদম নিজের বাড়ি মনে করে থাকবি, বুঝলি? আচ্ছা। অমনি আরো পায়ের আওয়াজে সতর্ক হলো নমিতা। তার সোজাসুজি কাঠের চেয়ারটায় বসে পড়ল কুষাণ। নমিতা দৃষ্টি নত করে এক মনে খেয়েই চলেছে।
গ্রামে থেকে অভ্যস্ত তো, তাই শহরে থাকতে কষ্ট হচ্ছে। কুষাণের মুখ থেকে উচ্চারিত বাক্যটা শ্রবণ হতেই প্লেটে হাত থেমে গেল নমিতার। সূক্ষ্ম খোঁচা অনুভব করলো, যেন গ্রামকে নিয়ে আবার নিন্দা করছে। ছোট থেকে এই একজন লোক যে কখনো নমিতার সাথে ভালো আচরণ করেনি। দেখা হয় না খুব একটা, কিন্তু যখন হয় প্রয়োজন ব্যতীত কথা বলে না, মাঝে মাঝে দু একটা খোঁচাখুচিও চলে। 3 বছর পর দেখা হলো। কাল তবুও আগের স্বভাবটাই চলে যায়নি। সবাই কম বেশি গ্রামে গিয়েছে, এর মাঝে কিন্তু কুষাণ যায়নি। পড়াশোনার অজুহাত দেখিয়ে শহরেই রয়ে গেছে। উপস্থিত সকলেই কথাটাকে স্বাভাবিকভাবে নিয়ে সহমত পোষণ করেছে। এর মাঝে যদি সে প্রতিবাদ জানায়, উল্টো নিজেই ভুল প্রমাণিত হবে। কুষাণ এমন একটা ভাব করছে যেন সে কিছুই করেনি। খুবই ভালো মানুষ, মানুষকে কি করে অপমান করতে হয় সেটা সে জানেই না। অবুঝ শিশু, নাদান বাচ্চা, অথচ ঠিকই অপমানটা করে বসলো। চুপচাপ গেলে নিল গলায় আটকে থাকা কথাটা। হানিফ তরফদার জিজ্ঞাসা করছেন বাড়ির বিষয়ে, বড় থেকে ছোট খুঁটিনাটি সকল বিষয়, আত্মীয়দের ব্যাপারে। সেসব কথাগুলোর জবাব দিচ্ছে নিচু স্বরে নমিতা এসেছে গতকাল বিকালে। হানিফ তরফদার ব্যস্ত থাকায় তেমন একটা কথা হয়ে ওঠেনি তাদের। এক ফাঁকে জেনে নিচ্ছেন ঘড়ির কাঁটা 10টার ঘর অতিক্রম করে 11টার ঘরে পৌঁছাবে প্রায়। তেজি সূর্যের তীক্ষ্ণ আলোক রশ্মি উত্তাপে শরীর বেয়ে ছুটছে ঘাম। কাইফা তার মায়ের আলমারি থেকে বেছে বেছে নীল রঙের একটা শাড়ি নিয়ে এসেছে। আজ সে শাড়ি পরবে ভাবতেই খুশিতে ঝলমল করছে মুখশ্রী। তার রুমের দ্বার মুখে দাঁড়িয়ে দেখে নমিতা জলপাই রঙের 3 পিস পরে রেডি হচ্ছে। কাইফা অবাক হয়ে বলল, আপু, তুমি শাড়ি পরবে না? তুমি না বলেছিলে শাড়ি পরে আমরা বইমেলায় যাব? তাহলে 3 পিস পরছো কেন? নমিতা চুলে দ্রুত চিরুনি চালাতে চালাতে বলল, শাড়ি আমি সামলাতে পারি না, মেলায় গিয়ে যদি খুলে যায় আমার মান সম্মান কালাভুনা হয়ে যাবে। তাই 3 পিস পরেছি, চাইলে তুইও পরতে পারিস, নয়তো জেঠিমাকে বল শাড়ি পরিয়ে দিবে। কাইফা মন খারাপ করে বলল, না থাক, আমিও সামলাতে পারি না, 3 পিসেই পরবো। চুপচাপ পা ফেলে শাড়িটা জায়গা মতো রেখে আসলো। অথচ নমিতা শাড়ি না পরার কারণটা অন্যটা। কাল শাড়ি পরে যে হেনস্থা হয়েছে তার মধ্যে আজ আর সেই দুঃসাহসটি দেখালো না। নমিতা আর কাইফা বাসার নিচে এসে দাঁড়ালো। কুষাণের পরনে শুভ্র রঙের শার্ট, ইন করা স্লিভ গোটানো কোণে পর্যন্ত, যার ফলে উদ্ভাসিত হচ্ছে শক্তপোক্ত বাহুর স্পষ্ট রগগুলো। হালকা বাতাসে জেল দেওয়া ছোট ছোট চুলগুলো সামান্য নড়ছে, তবুও ওর চওড়া কপালে ওপর শক্তপোক্ত ভাস্কর্যের মতোই স্থির। চোখে কালো সানগ্লাস পরেছে সে। ঠোঁটে অদৃশ্য এক দাম্ভিক হাসি এঁটে আছে। আশেপাশে কারো উপস্থিতি আছে কি নেই সম্পূর্ণ উপেক্ষা করে নিজ মর্জি মতো হেঁটে তার বাইকে বসে পড়ল। তৎক্ষণাৎ হানিফ তরুদার হাঁক ছাড়লেন। কুষাণ, তড়িঘড়ি করে সানগ্লাসটা খুলে হাতে রেখে ধরে রাখলো কুষাণ। নম্র স্বরে বলল, জি আব্বু। হানিফ তরফদার ফর্মাল ড্রেস আপে হাতে থাকা ঘড়িটা একবার দেখে নিলেন। ব্যস্ত পায়ে শুভ্র গাড়িটার কাছে যেতে যেতে আদর্শস্বরূপ বলে গেলেন, কাইফা আর নিমুকে বইমেলা ড্রপ করে দিয়ে এসো। আমি তাদের ড্রপ করে দিতাম, কিন্তু আমার দেরি হয়ে যাবে, ঠিক সময় অফিসে পৌঁছাতে পারবো না। গুরুত্বপূর্ণ মিটিং আছে একটু পরে, তাই তুমি এখন তাদের বইমেলা রেখে যেখানে খুশি যাও। কাইফার নমিতার উদ্দেশ্যে বললেন, কুষাণের সাথেই চলে যা, বেশি দেরি করিস না, জলদি ফিরে আসিস। দুজনেই মাথা নাড়িয়ে সম্মতি জানালো। চোখে মুখে স্পষ্ট বিরক্তির ছাপ নিয়ে নমিতা তাকালো কুষাণের দিকে। হরিণী দীঘল আঁখি দুটোর ভাষাতেই বলে দিচ্ছে এই অহংকারী লোকের বাইকে চড়ে কোথাও যাওয়ার ইচ্ছে নেই। বিড়বিড় করে ওড়ালো, এমন একটা ভাব নিচ্ছে যেন সেই ফিল্মের হিরো, বিটকেল চন্দ্র কোথাকার। ভ্রু দুটো সামান্য কুঁচকে অগত্যা না পেয়ে বাইকের কাছে গিয়ে দাঁড়ালো। হিজাবে আলতো হাত বুলিয়ে ঠিক করে নিচ্ছে, ওড়নাটা একপাশে ঝোলানো। কুষাণ নির্লিপ্ত ভঙ্গিতে দুপায়ে মাটিতে ভর দিয়ে বাইকে বসে আছে। এই রে আপু, আমার পাসটাই আনিনি, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে আসছি, যাবো আর আসবো। কাইফা কথাটা বলেই যাওয়া শুরু করলো। তার একটা অভ্যাস আছে, কোথাও যাওয়ার সময় বেশি এক্সাইটেড হয়ে গেলে গুরুত্বপূর্ণ কিছু রেখেই চলে যায়। কয়েকদিন কিছু দূর যাওয়ার পর মনে পড়ে সে এটা আনেনি, আবার তাই হলো। নমিতা আরো যেন বিরক্ত হলো। ব্ল্যাক সানগ্লাসটা এখনো হাতে ধরে রাখা কুষাণের। বাইকের দিকে তাকে আনমনে বলল, নাইট ফিউরি, প্রিপেয়ার ইয়োরসেলফ।
তোকে আজ মিনি সাইজের একটা হাতি বহন করতে হবে রে। তোর জন্য খুব খারাপ লাগছে, কিন্তু তোর মনই বাজি নিরুপায়। প্লিজ একটু মানিয়ে নিস, কোনো রকম তিরিং বিরিং করিস না। স্পষ্টত গলায় সোজা সাপটা অপমানসূচক কাণ্ডটা ঘটিয়ে হিরোদের স্টাইলে চোখে সানগ্লাসটা পরে নিল কুষাণ। সেখানে আগের মতোই নির্বিকার। নাইট ফিউরি তার বাইকের নিকনেম। নমিতা রক্তচক্ষু নিয়ে তাকিয়েছে কুষাণের পানে, কোমরে হাত রেখে বড় বড় শ্বাস ফেললো। না, রাগটা আর সামলানো যাচ্ছে না। খোঁচাটা যে তার দিকে ইঙ্গিত করেছে সেটা বুঝতে কয়েক সেকেন্ড সময় নিল। অন্য কিছু পেল না তাকে, সোজা মিনি সাইজের হাতির সাথে তুলনা করলো। একটু এগিয়ে মুখখানি দাঁড়ালো সে, তবে মাঝখানে দূরত্ব রয়েছে বেশ অনেকটা। কণ্ঠে ঝাঁজ নিয়ে বলল, কে হাতি? আমাকে দেখে মিনি সাইজের হাতি মনে হয়? রিয়েলি? বাইকের চাবিটা আঙুলের ডগায় ঘোরাতে ঘোরাতে বলল, তোর দিকে তাকিয়েছে কে? তার চেয়ে বড় কথা, তোর সঙ্গে কথা কখন বললাম? একদম নাটক করবে না, সরাসরি বলার সাহস নেই তাই আগলা খোঁচা দিচ্ছ। কোন অ্যাঙ্গেলে আমাকে হাতি মনে হয় তোমার? এক্ষুনি জবাব চাই, কোনো হেয়ালি করবে না। কুষাণও এবার উঁচু গলায় চেঁচিয়ে বলল, হোয়াট দ্য হেল? তোর কি মনে হয় আমি তোর প্রশ্নের উত্তর দিতে বাধ্য? মানে আমি এখন কোনো কথাও বলতে পারবো না? তোর পারমিশন নেওয়া লাগবে? আমার মুখ, আমার বাইক, যা ইচ্ছে বলবো। তাতে কারো ভালো লাগলো নাকি খারাপ লাগলো সেটা আমার দেখার বিষয় না। বড়দের সঙ্গে তর্ক করিস বেয়াদব একটা। আসছে অজপাড়া গাঁয়ের প্রেসিডেন্ট। কটাক্ষের স্বরে বলল কথাটা। প্রথমে ধমকের স্বরে ভয় কেঁপে উঠলেও শেষে উচ্চারিত কথাটা আগুনে ঘি ঢালার মতো কাজ করলো যেন। সাপের মতো ফুঁসে উঠল নমিতা। অপমানে অবজ্ঞায় রাগে মাথা ফেটে যাবার উপক্রম। এখনই ইচ্ছে করছে এই বাসা থেকে চলে যেতে। পরিবারের ছোট মেয়েও, আপন মানুষ ব্যতীত কেউ অপমান করলে পাল্টা জবাবের তীক্ষ্ণতায় তার দ্বিতীয়বার তাকে কটু বাক্য শোনানোর সাহস করে না কেউ। মাঝে মধ্যে কেউ যদি তার পরিবারকে কটাক্ষ করে কিছু বলে, তার জবাব দিতেও সে পিছপা হয় না। কাইফা ইতোমধ্যে চলে এসেছে। অপমানে ম্লান হয়ে আসলো মুখ, তবুও তাচ্ছিল্য করে হাসলো নমিতা। বারবার চোখ পিটপিট করে পানিটুকু আর নিচে নামাতে দিল না। ঠোঁটে হাসির রেখা ফুটালো, শান্ত মেজাজে কণ্ঠ খাদে নামিয়ে বলল, আমি যদি মিনি হাতি সাইজের হই, তুমি ম্যাস্কি সাইজের অস্ট্রেলিয়ান কাউ। আর কিছু বলল না। এক সেকেন্ড পরিমাণ সময়ও ব্যয় করলো না ওখানে। উল্টো ঘুরে দ্রুত হাঁটা দিল। গেট পার হতে হতে শুধু বলে গেল, কাইফা, তুই তোর ভাইয়ের সঙ্গে চলে যা, আমার কাজ আছে। একগুঁয়ে মেয়েটা সত্যি সত্যি আর দাঁড়ালো না। কুষাণের এতে কোনো বিশেষ ভাবান্তর চোখে মুখে ফোটেনি, বরঞ্চ শেষে বলা কথাটুকুর জন্য কপালের রগ ফুলে উঠেছে। আর এক দণ্ড দাঁড়িয়ে থাকলে হয়তো গালের ওপর দিয়ে টর্নেডো যেতে নিশ্চিত। নমিতা জেদ ধরে রিকশায় উঠে বসলো। ওদিকে কাইফা এখনো বুঝে উঠতে পারছে না এতটুকু সময়ের মধ্যে কি থেকে কি হয়ে গেল। বোকা বোকা চাহনি একবার তার ভাইয়ের ওপর, তো আর একবার আপুর ওপর। পেছন থেকে ডেকে চলেছে, কিন্তু তার ডাকেই কানে নেয়নি। নমিতা এখন সাড়া দিবে দিবে না। কাইফা উঠে বসলো তার ভাইয়ের বাইকে। বইমেলায় বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখছে নমিতা। অনেক লেখক লেখিকারা এসেছেন, নবীন পুরাতন অসংখ্য লেখক লেখিকা ও পাঠক পাঠিকাদের দেখা মিলছে এখানে। এক একটা বই হাতে নিয়ে ছবি তুলছে কাইফা। কাইফা তোলার পর নমিতাও তুলছে। একটু পর পর এদিক সেদিক তাকিয়ে খুঁজছে কাউকে, অপেক্ষা করছে সেই প্রিয় মানুষটির। বই প্রেমীদের বই দেখলেও মন ভালো হয়ে যায়, হাতে পেলে তো খুশির জোয়ারে ভাসে। অনেকেই সঙ্গে গল্প গুজব করলো, খাওয়া দাওয়া করলো। কাইফাকে নিয়ে বেশ ভালোই ঘোরাফেরা করলো সে। লেখকের অটোগ্রাফ সহ মাত্র দুটো বই কিনেছে আজ। সিদ্ধান্ত নিয়েছে বাড়ি ফিরে না যাওয়া অবধি আবারও আসবে। বিকাল 4:30 বেজে গিয়েছে। এদিকে মাহমুদা বেগম কল করেই যাচ্ছেন, এখনো বাসায় ফিরছে না কেন? এত দেরি করছে কিসের জন্য? বাসার পাশেই নাকি কয়েকদিন আগে একটি মেয়েকে অপহরণ করা হয়েছে, তাই ওনার ভয় পাওয়া স্বাভাবিক। আপু, চলো বাসায় চলে যাই। আম্মু বারবার ফোন করছে, আরও দেরি করলে বকবে। ভাইয়ার আব্বু জানলে আমাদের খবর আছে। আর একটু ওয়েট কর বোন, প্লিজ 5 মিনিট। বলে ফোনটা হাতে নিল। চিন্তিত মুখাভাবে কল ঢুকালো সেই মেয়েটির নাম্বারে। ফোন সুইচ অফ বলছে। কাইফা অস্থির হয়ে গেছে, বাসায় চলে যাবে। হঠাৎ একটা প্রশ্ন এলো মনে, সঙ্গে সঙ্গে করেই বসলো প্রশ্নটা। আপু, তোমার বয়ফ্রেন্ডের নামটা যেন কি? নমিতা বলল,
শাফিন আলম। কাইফা বলল। ও, অবশেষে আর ধৈর্য ধরতে পারলো না নমিতা। এবার সত্যি তার প্রচুর রাগ হচ্ছে। আজ সত্যি সত্যি ব্রেকআপ করে ফেলবে। এতটা কষ্ট পেয়েছে দুদিনের করা ব্যবহারে, সে আর নিতে পারছে না। মাথা ব্যথা এবার আর সহ্য করা যাচ্ছে না। কাইফার হাত ধরে চলে গেল। এখনো কোনো রিক্সা পায়নি। রাগের তোপে কাইফাকে বলছে। আমার ইমোশন নিয়ে হাডুডু খেলার সাহস এই শাফিন টাফিনকে কে দিয়েছে? কাইফা এত কিছু না ভেবে চশমাটা ঠিক করতে করতে বলল। কে দিবে? আবার তুমিই তো দিলে। চোখ গরম করে তাকালো নমিতা কাইফার দিকে। এই মুহূর্তে এমন কথা কি মানা যায়? সব জায়গায় উচিত কথা মানায় না। অমনি নমিতার পায়ের কাছে এসে একটা বাইক থামলো। এক মুহূর্তের জন্য হকচকিয়ে গেল নমিতা। অজান্তে আস্তে করে চিৎকার দিয়ে বসলো। হেলমেটের আড়ালে কুষাণের ক্লান্ত দুটি চোখ এদের এখানে এখনো মেলায় দেখে রেগে গেল, বলল। এখনো বাসায় যাসনি তোরা? আমতা আমতা করেই চলেছে কাইফা। ভাইকে ভীষণ রকমের ভয় পাইছে। এখনো মাঝে মাঝে মার খেতে হয় তার। নমিতা কোনো কথা বলল না, তাকালো না পর্যন্ত। রোদের মাঝে দাঁড়াতে ইচ্ছে হলো না তার। নির্লিপ্ত ভঙ্গিতে কুষাণ বলে। উঠে বস, বাসায় গিয়ে শুনছি সব। কাইফার অনুরোধে বসতে রাজি হলো নমিতা। এখন এসব বিষয়ে ভাবতে ইচ্ছে হচ্ছে না। মন ডুবে আছে গভীর ভাবনায়, কিন্তু অজানাকে জানার কৌতূহলে। কিশোরী বয়সের আবেগে গা ভাসাচ্ছে। প্রথম প্রেমের বিরহ একটু আগেই কথার ঝুলি মেলে বসা মেয়েটাকে কাঁদিয়ে ছাড়ছে। ইগনোরের বিষয়টা খুব করে ভাবিয়ে তুলছে নমিতাকে। রাত ৮টা বাজতে চলেছে। ব্যস্ত নগরী এখনো শান্ত হয়নি। তখন বাসায় এসে নমিতা ঘুমিয়েছিল। মাত্র সজাগ হলো। ঘুমু ঘুমু চোখে হাতের ফোনটা হাতে নিয়ে মেসেঞ্জার অ্যাপসটিকে ঢুকলো। এখনো কোনো মেসেজ আসেনি সেই শাফিন আলম অ্যাকাউন্ট থেকে। তার অনলাইন বান্ধবী সানিয়া, যার সাথে ওই দিন দেখা করলো, সে একটা নোট দিয়েছে, যেখানে ইংরেজিতে লেখা। Life is full problem. নমিতা সঙ্গে সঙ্গে বার্তা পাঠালো। কি হয়েছে দোস্ত? সানিয়া বাংলিশ টাইপ করে তার উত্তর দিল। সেই বার্তাটুকু উচ্চারণ ছিল এমন। কয়টা শুনবি বল? হাজার প্রবলেম। আর পারছি না রে বোন। সাথে দুটো কান্নার ইমোজি। সদ্য ঘুম থেকে ওঠায় তেমন মাথা ঘামালো না নমিতা। যা পড়লো তাই বুঝে নিল। অস্থির হয়ে দ্রুত টাইপ করলো। বেশি বেশি করে ওটস লাইন খাবি, নয়তো শরীর দুর্বল হয়ে পড়বে। অবস্থা বেশি খারাপ হয়ে গেলে নিকটবর্তী কোনো হসপিটালে ডায়রি ওয়ার্ডে ভর্তি হয়ে পড়। এসব রোগ নিয়ে বাসায় বসে থাকতে ঠিক না। পরে একটু থেকে কি হয়ে যাবে বলা যায় না তো। দেরি করিস না কিন্তু। হসপিটালের নামটা বলে দিস, আমি কাল দেখতে আসবো। তার মেসেজ দেখে সানিয়া রেগে গেল। বিচলিত হয়ে গেল নমিতা। কি রে, আবার তোর কি হলো? মজা করার একটা সময় আছে। আমার বিপদের সময় তুই এমন ফাজলামো করবি কখনো ভাবিনি। এবারের মেসেজটা বাংলায় লিখলো সানিয়া। আর নমিতার মেসেজগুলো সম্পূর্ণ বাংলায়। আরে তুই রাগ করছিস কেন? তুই কি আবার লজ্জা পাচ্ছিস? আরে বন্ধুদের মাঝে এসব কিছু ম্যাটার করে না। আমি কিছুই মনে করিনি। আবারও সানিয়া রেগে যাওয়ার প্রতিক্রিয়া দিল। নমিতা বুঝতে পারছে না সানিয়ার রাগের কারণ, তাই সেও মনে মনে কিছুটা কথা গুছিয়ে আবারও আঙুল চালাচ্ছে ফোনের স্ক্রিনে। অমনি হঠাৎ লেখা ভাসলো চোখের সামনে। দিস পারসন ইজ আনভাইলেবল অফ মেসেঞ্জার। ব্লক করে দিয়েছে তাকে। আহাম্মক বনে গেল এক মুহূর্তের জন্য। সে তো ভালো পরামর্শই দিয়েছে, তাহলে রেগে গেল কেন? মেয়েটার মাথার কি তার কেটে গেল নাকি? হয়তো অসুস্থ, তাই অহেতুক রাগ হচ্ছে। এমনটা অনেকেরই হয়ে থাকে, কিন্তু রেগে যাবার কারণটাই মাথায় আসছে না নমিতার। প্রিয় বন্ধু ব্লক করে দেওয়ার কিঞ্চিত কষ্টও পাচ্ছে। অমনি কাইফার গলার আওয়াজ শোনা গেল। হাত জরুরি তলব করেছে। আপু, তোমার পার্সেল এসেছে, জলদি এসো। পার্সেল। হৃদয়ের মাঝে সূক্ষ্ম চিন্তার ভাঁজ ফুটে উঠল নমিতার। সে তো কিছুই অর্ডার করেনি। যতদূর মনে পড়ছে সে অনলাইন থেকে খুব একটা জিনিসও কিনে না। চিন্তিত বদনে অন্যটা গায়ে জড়িয়ে হাঁটা দিল। কাইফার সাথে এসে দাঁড়ালো নমিতা। ছেলেটা পার্সেলটি ধরিয়ে দিয়ে বলল। আপনি কি নমিতা? হ্যাঁ, আমি নৌমিতা। আপনার নামে একটা গিফট পার্সেল এসেছে। প্যাকেটটা এগিয়ে দিল নমিতার সামনে।
নমিতা হাত দিয়ে দেখে প্যাকেটটি বেশ বড় এবং ভারী। দ্বিধাগ্রস্ত গলায় বলে, পার্সেলটি কে পাঠিয়েছে? সেটা তো আমি বলতে পারবো না ম্যাম, আপনি জেনে নেবেন।